বসিরহাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর টি.এন. সারাসু বলে একজন প্রার্থী আছে বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদেরকে ফোন করে বলেছে যে ইডি ৩,০০০ কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে, আমি এই টাকা মানুষকে ফেরত দেব। তার মানে ৩,০০০ কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন, বাংলাতেও দেবেন, কেরালাতেও দেবেন, সারা ভারতবর্ষ জুড়ে তিনি ৩,০০০ কোটি টাকা ফেরত দেবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত কত ১৪০ কোটি। তার মানে ৩,০০০ কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? ২১ টাকা। ২১ টাকা দিয়ে আপনার ৫ বছরের ভোট চাইছে, এদের ফাঁদে পা দেবেন? আমি তো ক্যামেরার সামনে বলছি, এই কত বড় ২ নম্বরই আপনারা ভাবুন। ১৪০ কোটি মানুষকে ৩,০০০ কোটি টাকা ফেরত দিলে ২১ টাকা ৩০ পয়সা, আপনি ২২ টাকা দেবেন। সবার অ্যাকাউন্টে মোদিজি ২১ টাকা ৩০ পয়সা দেবে, নিয়ে বলবে তোমার ৫ বছরের ভোট দাও। আমিও বলতে চাই যে এই সংক্ষিপ্ত একটা বক্তব্যের মধ্যে যা আপনি আমাকে বলেছেন, তাতে এতগুলো ভুল একসঙ্গে আছে। ভাগের ভুল, জনসংখ্যার ভুল, জনসংখ্যার মধ্যে কত শতাংশ দরিদ্র হতে পারে তার ভুল, এবং নরেন্দ্র মোদীজি কি বলেছেন সেটা শোনাতেও ভুল। তো এইরকম সব পণ্ডিত পল্লবগ্রাহী অর্থাৎ সুপারফিশিয়াল বললে হয়তো অনেকে ভালো বুঝবেন লোকজন এখন রাজনীতিতে আসেন, তারা একজন প্রধানমন্ত্রীকে, যিনি ভারতকে অনেক উচ্চ আসনে নিয়ে গেছেন বিভিন্ন কাজকর্ম করে, তাকে ওই দূর থেকে কাদা ছুঁড়তে চাইছে এইসব বলে, কি জুমলা টুমলা কিসব বললেন, এসব বলে ২ নম্বরই। হ্যাঁ, এসব তো তারাই বলবে যারা ধরুন নিজেরা চুরির দায় যে কোনোদিন ধরা পড়বেন, এটা বলতে পারেন। যে অপরিণত মনস্ক ভদ্রলোক এই কথাটা বলেছেন, তিনি কি শুনেছেন নরেন্দ্র মোদী শ্রদ্ধেয়া অমৃতা রায়কে কি বলেছেন? সেটা শুনেছেন কি? না শুনেই কথাটা বলেছেন। ভুল বোঝানোটা ওনাদের মনোবলী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মনোবলী, ওটা কেউ হাত দিতে পারে না, ওটা ওরাই শুধু বোঝায়। বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে না। এই অপরিণত মনস্ক এই কারণে বললাম যে এরা অত্যন্ত পল্লবগ্রাহী রাজনীতিবিদ, বিদ তো বলা চলে না, রাজনীতিক বা রাজনীতিবাজ। পল্লবগ্রাহী অর্থাৎ সুপারফিশিয়াল, ওপর ওপর চলেন, ভেতরে তাকানো না, তাকাতে জানেনও না। সে শিক্ষা দীক্ষাটাই তৈরি হয়নি। এদের শিক্ষা দীক্ষা তৈরি হয়েছে চুরির, চামারির, চৌর্যবৃত্তির, তোলাবাজির, এইসবের। তার সঙ্গে জুড়েছে মিথ্যে কথা, অপপ্রচার, মানুষকে ভুল বোঝানোর একটা ভয়ঙ্কর চেষ্টা। তো নরেন্দ্র মোদীজি মাননীয় অমৃতা রায়কে যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে ইডি পশ্চিমবঙ্গ থেকে ৩,০০০ কোটি টাকা উদ্ধার করেছে। তিনি আইনি পরামর্শ নিচ্ছেন বা নেবেন যাতে এই টাকা যে দরিদ্র মানুষদের কাছ থেকে তৃণমূলের তোলাবাজরা, চাকরি বিক্রেতারা, খাদ্য বিক্রেতারা, চালানকারীরা, কয়লা, গরু এসব যারা খান, এইসব লোকেরা, তারা যে টাকাটা মেরেছেন সাধারণ মানুষের কাছ থেকে, বিশেষত গরিব মানুষের কাছ থেকে, তাদের কাছ থেকে, তাদেরকে এই টাকাটা তিনি আইনি পরামর্শ নিয়ে ফেরত দিতে চান।
এর মধ্যে ভুলটা কোথায় আছে? 140 কোটি মানুষের মধ্যে তো 21 টাকা 30 পয়সা করে পাবে 5 বছরের জন্য। ওই জন্যই বললাম যে পল্লবগ্রাহী একটা একদল কিছু চ্যাংড়া ছোঁড়া রাজনীতি করতে এসছে, যাদের মধ্যে রাজনৈতিক কোনো বিবেচনা বোধ নেই, রাজনৈতিক জ্ঞানের যে অনুশীলন সেটা নেই। তাহলে হিসেবটা আপনি বুঝিয়ে দিন। সে বুঝিয়ে দিচ্ছে, এক্ষুনি বুঝিয়ে দিচ্ছে। হিসেবটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যদি 3000 কোটি টাকা উদ্ধার হয়ে থাকে এবং পশ্চিমবঙ্গে যদি মোট জনসংখ্যা কম বেশি 10 কোটি হয়, তাহলে 10 কোটি নয়, 10 কোটির কমই পশ্চিমবঙ্গের জনসংখ্যা। লাস্ট সেন্সাস অনুযায়ী যা হচ্ছে, আমি তার থেকে খানিকটা বাড়িয়ে ধরলাম। তাহলে আপনি 10 কোটি দিয়ে 3000 কোটিকে ভাগ করে দিন। এই যিনি এই কথাটা বলেছেন, প্রথম কথা তিনি নরেন্দ্র মোদীর স্টেটমেন্টটা শোনেননি, টেলিফোনের কথাটা শোনার প্রশ্নই ওঠে না, কারণ তারা তো ভুলভাল বোঝাবেন, সেই জন্য অর্ধেক শুনে বলে দেওয়া যায় বা পুরোটা শুনে সেটাকে বিকৃত করা যায়। এই যে পশ্চিমবঙ্গের 10 কোটি অধিবাসী, তাদের মধ্যে দরিদ্র মানুষের সংখ্যা যদি আমি ধরে নিই 70%, তাহলে হয় 7 কোটি। ঠিক আছে, এবার আপনি ওই চ্যাংড়া ছোঁড়া যারা এসব বলে বেড়াচ্ছে তাদেরকে একটু জানিয়ে দেবেন যে তারা যেন আবার ক্লাস 2, 3, 4-এ পড়াশোনা করে আসে। দেখতেই পেয়ে যাবে তারা, আপনি বুঝাতে না ঠিক আছে, ক্লাস 2, 3, 4-এর পড়াশোনাটা যেন করে আসে। তবে হ্যাঁ, শিক্ষকের বাড়িতে পড়তে যাওয়ার সময় মদ খেয়ে গেলে আবার চলবে না। ঠিক আছে, পরিষ্কার মাথা নিয়ে যেতে হবে। 2 নম্বর গিয়ে আপনাদের বলতে নরেন্দ্র মোদী তো বলতে 2 নম্বর। সেসব পরে আসছি, সেসব পরে আসছি। তো মদ না খেয়ে এই বয়সে, যে বয়সী হোক, তাদের চ্যাংড়া ছোঁড়াই হন বা নিজের জ্যাঠার বয়সী হন, অনেক ছেলে তো আছে যে যাদের আচরণ দেখে মনে হয় সে তার নিজের পিতার চেয়ে 10 বছরের বড়, যাদেরকে আমরা ডেপো ছোকরা বলি বা জ্যাঠা ছেলে বলি। এই কারণে বলি, এই ধরনের ছেলেপুলেরা মদ টদ না খেয়ে একবার যান ক্লাস 4, 5, 3, 4, 5, এইটুকু গেলেই হবে। বেশি পড়াশোনা করতে আমি তাদেরকে বলছি না, করে ভাগটা করে নেবেন। 3000 কোটিকে 7 দিয়ে ভাগ করে নেবেন, করে দেখে নেবেন তারা কত টাকা হয়। এই যে তিনি একটা কি 23 টাকা 10 পয়সা না কি বলেছেন, 5000, তিনি বলছেন 5 বছরের জন্য 23 টাকা 10 পয়সা দিয়ে ভর্তি। হ্যাঁ, ওনারা তো ওইভাবেই হিসেব করেন না, বলছি। যিনি এই কথা বলেছেন, কে বলেছেন আমি জানি না। শাসক দলের নেতা বলেছেন। ঠিক আছে, শাসক দলের নেতা আপনি যখন বলেছেন, আমি ধরে নিচ্ছি শাসক দলের নেতা বলেছেন। শাসক দলের নেতারা, এই শাসক দলটির নেতারা সাধারণত অর্ধশিক্ষিত, তো তারা এই ধরনের কথা বলতে পারেন। এমবিএ করে আপনি বলতে পারেন। ঠিক আছে, এমবিএ করে যদি অর্ধশিক্ষিত থেকে যান, তাহলে তো সে আরো ভয়ঙ্কর ব্যাপার। সে কোথা থেকে এমবিএ করেছেন সেই কলেজ টলেজের খোঁজ তল্লাশ নেওয়া দরকার পড়ে যায়। কিনে এনেছেন কিনা, যেমন মমতা ব্যানার্জি একবার টাকা দিয়ে বলেছেন আমি ঠকে গিয়েছিলাম, টাকা দিয়ে ওই ডক্টরেট কিনতে গিয়েছিলেন ডক্টর মমতা ব্যানার্জি, লিখবেন বলে নামের পাশে অনেক জায়গায় লেখাও হয়েছিল। কেন বিতর্কিত? সবাই জানে তো ডক্টর মমতা ব্যানার্জি তো, আপনারা হয়তো তখন অনেক বয়স কম। কে কিসে? এরকম কোন ইউনিভার্সিটি এক্সিস্ট করে? এরকম কোন ইউনিভার্সিটি এক্সিস্ট করে? আমি তো শুনেছি যে যেদিন সোমনাথ চ্যাটার্জি প্রসঙ্গটা লোকসভায় তোলেন, সেদিন বা তারপরে যেদিন এটা নিয়ে কোনো বিতর্ক হয়েছিল, সেদিন উনি নাকি একটা কাগজ এরম ভাবে নাড়াতে নাড়াতে স্পিকারের দিকে ছুটে গিয়েছিলেন এই কথা বলতে বলতে, যে আমি এটা কিনেছি, আমি এটা টাকা খরচ করে কিনেছি। এই তো তাদের জ্ঞান বুদ্ধি, টাকা খরচ করে পিএইচডি ডিগ্রি কেনা যায়। তো এরকম একটা জোক চালু আছে বাজারে যে অনেক ইউনিভার্সিটি আছে
তারা পিএইচডি বিক্রি করে। তো এক ভদ্রলোক তার ঘোড়ায় চড়ে এরকম একটি ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখলেন ইউনিভার্সিটির বাইরে একটা নোটিশ লাগানো আছে যে এখানে ঘোড়াদের পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। তো তিনি ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন, তিনি ভাবলেন যে তাহলে আমার ঘোড়ার জন্য একটা পিএইচডি ডিগ্রি কিনে নিই। তিনি ঘোড়া নিয়ে সেই অফিসে গেলেন, সেখানে একটি কাউন্টারও আছে। লোকজন বললেন ওই কাউন্টারে যান, ওখান থেকে বিক্রি হয়। তিনি গেলেন, গিয়ে ঘোড়ার জন্য টাকা পয়সা দিয়ে একটা ডিগ্রি কিনে নিলেন, পিএইচডি ডিগ্রি নিয়ে বেরিয়ে আসছেন। কিছুক্ষণ আসার পরে ইউনিভার্সিটি ক্যাম্পাসেই তার মনে হলো যে আমার ঘোড়ার একটা পিএইচডি থাকবে, অথচ আমার থাকবে না, এটা কি ভালো দেখাচ্ছে? আমি বরং গিয়ে নিজের জন্যও একটা কিনে আনি বলে তিনি গেলেন সেই আবার ইউনিভার্সিটির কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলেন, বললেন যে আমি এইমাত্র আমার ঘোড়ার জন্য একটা পিএইচডি ডিগ্রি কিনেছি, তো এখন আমি নিজে একটা পিএইচডি ডিগ্রি কিনতে চাই। তখন কাউন্টারে যিনি বসেছিলেন তিনি বললেন এখানে শুধু ঘোড়াদের পিএইচডি বিক্রি হয়, গাধাদের পিএইচডি বিক্রি হয় না। তো এখন এরকম মানুষজন থাকতে পারেন যারা পিএইচডি বা আবার আপনি বিতর্কিত মন্তব্য করছেন, আবার বিতর্কে জড়াবেন, বিস্ফোরক মন্তব্য। না বিতর্ক বিস্ফোরক এসব আপনারা ওইসব বিশেষণ বসিয়ে এসব বলেন। আর বিতর্ক হোক বিস্ফোরক হোক, এটা কে না জানে যে এরকম কথা তিনি বলেছিলেন, যে তিনি ডক্টরেট ডিগ্রিটা পেয়েছেন ঈশ্বরচিয়া না কি একটা, যাই হোক সে কথা হচ্ছে না। হচ্ছে কেউ একজন শাসক দলের নেতা এমবিএ ডিগ্রি পেয়েছেন, পাওয়া সত্ত্বেও তিনি এই সামান্য ভাগটুকু জানেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের কত জনসংখ্যা তা জানেন না। 3 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যার মধ্যে কত শতাংশ দরিদ্র, মোদিজি স্পেসিফিক্যালি দরিদ্রদের কথা উল্লেখ করেছেন, সেটা জানেন না। এবং মোদিজি আসলে কি বলেছেন সেটাও জানেন না। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো, 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেল। লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনারা তো মানুষকে মাথা কিনে নেননি। আজকে আমি প্রচারে ছিলাম সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি তমলুকে। সেখানে যেখানে গেছি তার অনেকগুলো জায়গায়, যেখানটা মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানেও ওই মানুষকে চিৎকার করে বলতে শুনেছি, জড়ো হয়ে গেছে লোক, আমি গেছি, একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে তাদের মধ্যে, আমি প্রচার করতে গিয়েছি। তা চিৎকার করে বলেছেন যে এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে স্যার কিছু হবে না, লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমাদের কিনে নেওয়া যাবে না। হ্যাঁ বলে, শুধু তাই না, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোট দেবেন বলে অঙ্গীকার করেছেন বিজেপিকে। এ শুনলে তো ওনারা কেঁপে যাবেন। ওনারা গিয়ে শুনে নিন না যে আজকে ওনারা লোক পাঠান। আজকে পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে আমি প্রচারে ছিলাম, আমার সঙ্গে এলাকার নেতারা ছিলেন, বহু নেতা ছিলেন, বহু মানুষ ছিলেন। সংখ্যালঘুরা কি বলেছে ওনারা শুনুন না। এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে স্যার কেনা যাবে না আমাদেরকে, বুঝেছেন তো? লক্ষ্মীর ভান্ডারের কথায় আসছি। এই যে লক্ষ্মীর ভান্ডার, এটা কোন হেড থেকে দেয়া হয় উনি কি জানেন? যিনি বলেছেন যে পণ্ডিত, কোট আনকোট পণ্ডিত এ কথা বলেছেন, তিনি কি জানেন এই লক্ষ্মী ভান্ডারের টাকাটা কোন বাজেট হেড থেকে দেওয়া হয়? তাকে বলুন একটু ক্লারিফাই করতে। তার নিশ্চয়ই অনেক আমচা চামচা থাকবে, তাই না? অনেক জ্ঞানী গুণী কোট আনকোট বিশ্ব পাকা লোকজন থাকবে। উনি বলছেন তো আপনারা যদি গ্যাস ফ্রি করে দেন উনি রাজনীতি ছেড়ে দেবেন। তাহলে গ্যাস ফ্রি করা দুম করে একটা কথা বলে দেওয়া সম্ভব, কিন্তু সেটা 3000 টাকা করে দেবেন বলছেন, শুভেন্দু অধিকারী বলেছে। সেটা তো পরের কথা। উনি যে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না,
আপনি যা বললেন যে লক্ষ্মীর ভাণ্ডার গ্যাসটা ফ্রি করে দিন, এখন তাকে দেখতে হবে, তাকে বুঝতে হবে, যদি তিনি অবশ্য বোঝার মতো মানসিক স্থৈর্যে থাকেন, আর যদি তার পেছনে ইডি এবং সিবিআই চেস করতে থাকে ক্রমাগত, তাহলে সে মানসিক স্থৈর্য তার থাকবে না, তিনি উন্মাদের মতো কথা বলবেন, উন্মাদের পাঠ্যক্রম চালু করে দেবেন নিজের দলে। গ্যাসের যে সিলিন্ডারগুলো বিক্রি করা হয় তার জন্য যে টাকা ভর্তুকি দেওয়া হয় এবং যে টাকা ক্রেতারা দেয়, সেই স্কিমটা বাজেটের কোন হেড থেকে তৈরি হয় এবং সেখানে কি প্রভিশন আছে, আর এই ওনার দলের লোকজন যে কি একটা চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার নাকি, সেটা কোন ধরনের বাজেটারি হেড থেকে সে খরচটা হয়, আমি আশা করি উনি জানবেন, না জানতেও পারেন, যা সব অবস্থা চলছে দেখতে পাচ্ছি, আশা করি উনি জানবেন যে বাজেট বলে একটা জিনিস রাজ্য বিধানসভায় এবং লোকসভায় পেশ হয়, সেখানে বিভিন্ন হেডে বলা থাকে যে কোন টাকা কোন খাতে ব্যয় করা হবে। আপনারা ফ্রি করতে পারবেন না, এই 42টা প্রার্থী যে উনি তুলে নেবেন, সেটা সেই চ্যালেঞ্জটা আপনারা নিতে পারবেন না। চ্যালেঞ্জের কি, এটা কোনো চ্যালেঞ্জ নাকি? চ্যালেঞ্জ বলেছেন। এটা কোথায়, আরে উনি চ্যালেঞ্জ শব্দটা বলে দিলেই কি চ্যালেঞ্জ হয়? আমি যদি ওনাকে বলি আপনি একটি চতুষ্কোণ বৃত্ত আঁকুন, তো উনি পারবেন? এটি চতুষ্কোণ বৃত্ত আঁকুন, এঁকে দেখান, উনি পারবেন না। তো ওইসব চ্যালেঞ্জ এই শব্দগুলোর কোনো মানেই হয় না, কোনো মানেই হয় না। চ্যালেঞ্জ কাকে বলে উনি জানেন না, তাহলে এই চ্যালেঞ্জ আমরা নিতে পারার না। আপনিও তো ওই ধরনের কথাই যাচ্ছেন দেখতে পাচ্ছি, ওই ধরনের কথার মধ্যে ডুবে যাচ্ছেন। গ্যাস ফ্রি করতে পারা না পারার আগে আপনিও একজন সাংবাদিক, আপনি একটু খোঁজ দিন কোন হেড থেকে এই বাজেটারি প্রভিশনটা হয়ে আছে, আর পশ্চিমবঙ্গ সরকারের কোন হেড থেকে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে। আপনি যদি বলেন 1 লিটার তেলের বিনিময়ে আমি আপনাকে 1 মিটার কাপড় দেবো, 1 লিটার কেরোসিন তেলের বিনিময়ে আমি আপনাকে 1 লিটার কাপড় দেবো, কোনো মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে? করবে না, কারণ 1 লিটার কাপড়ের সঙ্গে 1 মিটার কাপড়ের কোনো মিল নেই, তাদের মাঝে একটা কমন ফ্যাক্টর আসতে হয়, তার নাম হচ্ছে মানি। এখানে গ্যাস দিতে পারা না পারা, চ্যালেঞ্জ নেওয়া না নেওয়া, এই শব্দগুলোই হাস্যকর, শব্দগুলো আসেই না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কার্টুন এঁকেছেন সোশ্যাল সাইডে, তৃণমূল কংগ্রেস পোস্ট করেছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লাথি মারছে, নরেন্দ্র মোদীর ছবি দেখা যাচ্ছে, অমিত শাহ আছেন, কার্টুন, আপনার কার্টুন আছে, শুভেন্দু অধিকারীর কার্টুন আছে, কি বলবেন? আপনাদেরকে লাথি মেরে ফেলে দিচ্ছে। এটা দেখুন, যারা নিম্ন রুচির লোকজন, কদর্য রুচির লোকজন, তারা এই ধরনের কার্টুন আঁকতে পারেন এবং সেটা প্রচারও করতে পারেন। এই নিয়ে কোনো ভদ্রলোক এসব কথা এই নিয়ে মাথা ঘামাবে না, ঠিক আছে? আরে করুন না, তো নিম্ন রুচির পোস্টিং, তো নিচু মানের নিম্ন রুচির পোস্ট লেখা কতই তো হয়, এ নিয়ে তো মাথা ঘামানোর দরকারটা কি? করেছেন করুন না। আপনার প্রতিদ্বন্দ্বী শাসক দলের সেই রেখা পাত্র পার্সোনাল ডিটেইলস পোস্ট করেন, তিনি মনে করেছেন উচিত কাজ করছি, হয়তো সেই জন্যই করেছেন। তো রেখা পাত্র উপযুক্ত জায়গায় অভিযোগ জানিয়েছেন বলে শুনেছি, নিশ্চয়ই সেখান থেকে কোনো ব্যবস্থা হবে, আইন অনুযায়ী ব্যবস্থা যা আছে হবে। এই নিয়ে বিশেষ কিছু দেখা যাচ্ছে সজল ঘোষের বিপরীতে সায়ন্তিকাকে প্রার্থী করা হয়েছে। এই মুহূর্তে শাসক দল সেলিব্রিটি মুখ, যেমন একদিকে সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তাদেরকে দেয়া হচ্ছে, কি বলবেন? সেলিব্রিটি মুখ কি জন্য সেলিব্রেট করা হবে ভাই? নায়িকা কোন সিনেমার নায়িকা? আমাকে আমি ইদানিংকালের বাংলা ভালো ছবি হলে নিশ্চয়ই দেখি, কোন ছবিতে তারা অভিনয় করেছেন, কোন ছবিতে? একটা গুরুত্বপূর্ণ রোল করতে হবে, তো বাবার কোলে বোবা ছেলে এই ভূমিকায় তো করলে চলবে না। সেলিব্রিটি হতে হলে একজন নায়িকা হতে হবে বা সহনায়িকা হতে হবে, ঠিক আছে? বা মহেশ যদি নাটক হিসেবে তৈরি হয়,
শরৎচন্দ্রের মহেশ, তাহলে মহেশের ভূমিকায় অভিনয় করলে চলবে না, তাকে নায়ক নায়িকা বা গফুর জোলা এরকম একটা চরিত্রে অভিনয় করতে হবে, করে অভিনয় ক্ষমতা দেখাতে হবে, মানুষের অ্যাপ্রিসিয়েশন পেতে হবে। অভিনয় ক্ষমতার জন্য মানুষের অ্যাপ্রিসিয়েশন পেতে হবে। এরকম বলুন না, যারা সেলিব্রিটি নেতা বলে আপনি যাদেরকে বলছেন, তাহলে কোন সিনেমা করেছেন? সায়ন্তিকা তিনি বলছেন উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেবো। ঠিক আছে, উন্নয়ন তো একটা মুড়ির মতো, উন্নয়ন এটাকে দাঁড়িয়ে থাকতেও দেখেছি, শুনেছি যে উন্নয়ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে। দিদির উন্নয়ন হোক আর জামাইবাবুর উন্নয়ন হোক সেটা কথা নয়, কথা হচ্ছে সেই উন্নয়ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকার কথা শুনেছি। যিনি বলেছিলেন তিনি এখন তিহার জেলে শুয়ে থাকেন। তো এইসব আজে বাজে কথা। এরা তিহার জেল থেকেই তো খেলা হবে। শতাব্দী রায়ের পোস্টারে প্রত্যেকটা দেয়ালে যে পোস্টার লেখা হচ্ছে সেখানে লেখা আছে তিহার থেকে খেলা হবে। খেলা হবে 6 গোল খেয়ে বাড়ি যাবে। বলছেন স্যার আপনারা প্রার্থী দিতে পারছেন না, আবার এইসব কথাবার্তা বলছেন। প্রার্থী দিতে পারছি না, ঠিক আছে। একটা সেলিব্রিটি প্রার্থী এরকম, যিনি কোন সিনেমা করেছেন বা অভিনয় করেছেন, এরকম একটা সেলিব্রিটি প্রার্থী খুঁজে দিন না বিজেপিকে, যে তার নাম, তার করা সিনেমা বা নাটকের নাম কেউ বলতে পারবেন না, এরকম সেলিব্রিটি খুঁজে দিয়ে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারা কি অযোগ্য? কি বলছেন? না না না, অযোগ্য কেন? যে কোনো মানুষ ভারতবর্ষের গণতন্ত্রে, নির্বাচনে দাঁড়াতে পারেন। তো তারা তো মানুষ অবশ্যই, ঠিক আছে। তারা মহিলাদের প্রতি যে শ্রদ্ধা আমি রাখি, সেটা রেখেই আমি বলছি যে আপনি বললেন না সেলিব্রিটি, তো আমাকে বলুন কিসের সেলিব্রিটি? গালাগালি করে সেলিব্রিটি, নাকি অভিনয় করে সেলিব্রিটি, না ছবি এঁকে সেলিব্রিটি? কি বিষয় সেলিব্রিটি? কোথায়? কি সিনেমা? একটা দুটো সিনেমার নাম করুন, কোনো পুরস্কার পেয়েছেন কিনা, BFJA বা অন্য কোনো ফিল্ম, অন্য কোনো পুরস্কার, জাতীয় পুরস্কার, কিছু পুরস্কার তো আছে। সেলিব্রিটি একজনকে বলে দিলেই কি সেলিব্রিটি হয়? হয় না, হয় না। তিনি বলছেন বিজেপি ঘর ভেঙেছে, গড় ভাঙবে, এইসব কথাবার্তা বলছে। চাকুস দেখো, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। কুণাল ঘোষ আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, দুজনে কি করছেন? ওয়াশিং মেশিন ভাজপা, বলছেন ওয়াশিং মেশিন ঢুকালেই নাকি সব পরিষ্কার হয়ে যাচ্ছে। ভালো ভালো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়টা কি? শাসক দলের নেতা। শাসক দলের নেতা? ও সেই আগে CPM করতেন যে ভদ্রলোক? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, CPM করে শাসক দলে ঢোকার পরে এখন যে শাসক দল, সেখানে চলে আসার পরে তার নিশ্চয়ই কিছু উন্নতি হয়েছে, নিশ্চয়ই হয়েছে, নাহলে তিনি এসব এরকম প্রশ্ন তুলবেন কেন? ওয়াশিং মেশিনে খুঁজছেন শুভেন্দু অধিকারী। খুঁজুন না, ভালো করে খুঁজুন, অধিকারী পাইবেন, ভালো করে খুঁজুন, আরো ভালো করে খুঁজতে বলুন, ঠিক, যতদিন পারেন খুঁজুন। এই নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। লোগো লাগিয়ে শাসক দলের তরফ থেকে পোস্ট করা হচ্ছে, লোগো তা আমি কি করবো? কোর্স করা হচ্ছে, করুক না, ওরা আরো করুক, তাই না? না, আমাদের কি যায় আসে? আমরা এইসব কথার উত্তর দেবো নাকি? কি দরকার? সবশেষ প্রচার কেমন চলছে? আপনি আজকে বলছেন যে প্রচুর সাড়া পাচ্ছেন মানুষের। সাড়া পাচ্ছি, তাতে মনে হয় বিরোধী যে প্রার্থীরা আছেন তারা হালে পানি পাবেন না। এখন কি মনে হচ্ছে যে কুণাল ঘোষ যে টুইটটা করেছিল, আপনাকে যে টুইট করে আপনাকে সাবধান বার্তা দিয়েছিল, মানুষের মধ্যে যে সাড়া পাচ্ছেন, কি মনে হচ্ছে? কুণাল ঘোষ অনেক সময় হালকা চালেই ইয়ার্কি ঠাট্টা তামাশা করেন, ওটাকে আমি গুরুত্ব দিয়ে খুব একটা দেখছি না। বলছি টুইটের সাথে পার্থক্য বুঝতে পারছেন, ময়টা আমি তো টুইটটাকে ধরছি না সিরিয়াসলি। উনি অনেক সময় এইসব ঠাট্টা তামাশা এসব করেন, ওনার এটা একটা কি বলবো, শখের মতো, ভালো মানুষ, একটা শখের মতো মজার কথা বলেন, মজা করে কথা বলেন, জানেন যে মজাটা কিভাবে বার করে আনতে হয়। বিচারপতি থেকে আপনি নিচে নেমে গেছেন, খুশি মজা বলছে। না, আমি বিচারপতি থেকে নিচে নেমে যাইনি। শশী পাজা অনেক উঁচুতে উঠে গেছেন, হয়তো তার দল
গরু কয়লা বা চাকরি বিক্রি এসবের টাকায় তাকে দুটো ফার্স্ট ক্লাস পাখা দুধারে লাগিয়ে দিয়েছেন। সেই পাখা লাগানো পাখায় উঠতে উঠতে তিনি অনেক উঠে গেছেন। উঠে গিয়ে নিচে দেখছেন কিছু লোকজন ঘোরাফেরা করছে, তাদেরকে তার মনে হচ্ছে যে অনেক নিচে থাকা লোক, আর তা নয়, ওনাকে ওই পাখরা নিয়ে উড়ে গেছেন, সেই জন্য হতে পারে।